এই যে দুর্দান্ত ছবিটি দেখছেন, এই ছবিটি শিল্পী বিমলচন্দ্র ঘড়ইয়ের। এই মানুষটির বিরাট একটা পরিচয় রয়েছে। শান্তিনিকেতনের ভবনের ছাত্র তিনি ছিলেন। এখন প্রায় ৮০ ছুঁই ছুঁই বয়সের কোঠায়। তবু তিনি এখনও ভীষণভাবে তার স্মৃতিটা আগলে রাখেন। তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি একজন বড় শিল্পী। এই শিল্পীর জীবনে নানা ঘটনা থাকে, নানা ঘাত প্রতিঘাত থাকে। তার কিছু ছবি এখানে রয়েছে, কিন্তু তার মুখ্যত বড় শিল্পকর্মটি রয়েছে তার নিজের জায়গাতে। তিনি রামকিঙ্কর বেইজের সাথে দীর্ঘদিন খুব কাছ থেকে দেখেছেন শিল্পী বিমলচন্দ্র ঘড়ই। তার সাথে কথা বলবো, তার জীবনের নানা কথা শুনবো। স্যার নমস্কার নেবেন। নমস্কার। কেমন আছেন? আমি খুব ভালো নেই, আবার কোনো রকমভাবেই আছি। যেমন চোখে ভালো দেখতে পাচ্ছি না, কানে আদৌ শুনতে পাচ্ছি না, এই আর কি। আর হাঁটলে চললে মাথাটা ঘুরিয়ে দেয় এই পর্যন্ত। আর খুব অস্বস্তিতে থাকি, ঘন ঘন পেচ্ছাপ হয়, পোস্টেড গ্ল্যান্ডে ভুগছি। আমার গুরুদেব কিঙ্কর দাও তাই তারও সেই শেষ বয়সে পেচ্ছাপ। আপনার জন্ম কোথায় স্যার? জন্ম হচ্ছে নন্দীগ্রাম থানার সুবদি গ্রামপুর সুবদি, জেলা পূর্ব মেদিনীপুর, ওইখানে। আপনি শান্তিনিকেতনে ছিলেন কত বছর? শান্তিনিকেতনে আমি 1956 থেকে 1960 সাল পর্যন্ত। আচ্ছা, এই ছবিটা কি আপনার? এই ছবিটা আমার করা। এই ছবিটা আপনার? হ্যাঁ, আমার। আসুন একটু দেখাবেন এখানে ছবিটা কি আছে। এই ছবিটা মানে স্প্যাচুলা দিয়ে, ছুরি দিয়ে করা আর কি। কি দিয়ে করেছেন? ছুরি স্প্যাচুলা দিয়ে। আচ্ছা, স্প্যাচুলা দিয়ে অয়েলের কাজ করেছিলাম। আচ্ছা। এটা কেলোমাল কলেজের ছাত্ররা সমস্ত একটা ভরাট করছে, মাটি ভরাট করছে আম্রকুঞ্জ তৈরি করার জন্য। আচ্ছা, কেলোমাল কলেজে, কেলোমাল মানে বেসিক ট্রেনিং কলেজ। আচ্ছা। সেইখানে এই ছাত্রদেরকে নিয়ে মাটি কেটে একটা জায়গা, মাঠের জায়গা ভরাট করা হচ্ছে, সেই সময়কার ছবি আর কি। সেখানে একটা আম্রকুঞ্জ তৈরি করা হবে এবং ওপেন এয়ার স্টেজ একটা করা হবে, ওপেন স্টেজ। সুন্দর। আর এই ছবিটাও কি আপনার? এই ছবিটা আমার। এটা ওই যে এই স্নানের ঘাটে ননদ বৌদি মানে স্নান করছে। আচ্ছা, দুজনে আছেন। আর আপনার বেশিরভাগ ছবি তো রয়েছে আপনার বাড়িতেই। হ্যাঁ। আচ্ছা, আপনি রামকিঙ্কর বেইজের সাথে কাজ করেছেন দীর্ঘদিন। হ্যাঁ। তার অভিজ্ঞতা আপনি লিখে রেখেছেন, তার সঙ্গে কাজ করেছেন। কি অভিজ্ঞতা আছে আমাদের জানাবেন একটু। অভিজ্ঞতা বলতে তার কাজে আমি তো লিখে রেখেছি ঠিকভাবে, সেইভাবে যদি বলেন আমি। হ্যাঁ স্যার বলুন। এই যে মানুষটিকে দেখছেন, কিঙ্করদাকে যেমন দেখেছি। হ্যাঁ, কিঙ্করদাকে যেমন দেখেছেন। আমার খুব ছোটবেলায় চৈত্র বৈশাখ মাসে বিকাল হলেই কাল বৈশাখীর ঝড় দেখতাম। চারিদিক লাল হয়ে যেত, গাছের শুকনো পাতাগুলো। দাঁড়িয়ে থেকে পড়তে কি আপনার অসুবিধা হবে? না, আপনি যদি বলেন। হ্যাঁ, না আপনি বসুন স্যার, আপনি যেটাতে কমফোর্ট ফিল করবেন। হ্যাঁ স্যার বলুন। চারিদিক লাল হয়ে যেত, গাছের শুকনো পাতাগুলো সব উড়ে যেত। আমি ঘরে থাকতে পারতাম না, দৌড়ে দূরে মাঠে চলে যেতাম। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, বকের সারি, বিদ্যুৎ চমকাচ্ছে, দূরের ঘরবাড়ি গাছপালা সব ছোট দেখাচ্ছে। ফিরে এসে খাতার কাগজে পেন্সিল গুঁড়ো দিয়ে, কখনো কেশুত পাতার নির্যাস দিয়ে, মায়ের আলতা দিয়ে, ভূষা কালি দিয়ে, খেজুর ডাঁটার তুলি করে কাগজে ছবি আঁকতাম। কখনো মাটি নিয়ে পুতুল করা, দুর্গামূর্তি করা, সবই খেলার ছলে করতাম। এজন্য বাবা ভীষণ বকুনি দিত। বাবা একদিন বলেছিল, তুই যদি পরীক্ষায় ভালো ফল করতে পারিস, তোকে শান্তিনিকেতনে ছবি আঁকা শিখতে পাঠাবো। বোলপুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আশ্রমে বিভিন্ন দেশের ছেলেমেয়েরা পড়াশোনার সাথে সাথে ছবি আঁকা, গান, নাচ ইত্যাদি শেখে। একদিন সুযোগ এসে গেল, পাশের গ্রামের ধ্রুব পণ্ডা সঙ্গীত ভবনের 2য় বর্ষের ছাত্রের সঙ্গে শান্তিনিকেতনে আসি। চারিদিকে শুধু লাল মাটি, পলাশ, শিমুল, কাঞ্চন, খোয়াই, কোপাই, ছাতিমতলা, সোনাঝুরি, শালবিথি, আম্রকুঞ্জ,
উত্তরায়ণ, শ্যামলী, কোণারক, মালঞ্চ, উপাসনাগৃহ। আমি শিহরিত হচ্ছি, এখানে কি ছবি আঁকা শিখতে পারবো? গোটা শান্তিনিকেতন প্রকৃতি সব সৌন্দর্য ঢেলে সাজিয়ে দিয়েছে। আমি অভিভূত, অথচ আমাকে দেখে গোটা আশ্রমবাসী অভিভূত। কারণ আমার পরনে ছিল 8 হাত মোটা লাল পাড় ধুতি হাঁটুর উপর, আর গায়ে লাল ডোরা হাফশার্ট জামা ছিল কোমর পর্যন্ত। হাতের ট্রাঙ্কের মতন দেখতে একটা সুটকেস, তুলার কম্বল, মশারি পাতনি, আর এক হাতে বাঁক লাগানো ছাতা, সম্পূর্ণ গেঁয়ো পাড়াগাঁয়ের জীব। সেদিন ছিল 1956 সালের জুলাই মাস। বয়স মাত্র 18। ছোট্ট আমি অপরিণত বুদ্ধি নিয়ে প্রথম বর্ষে ভর্তি হলাম। কোথা থেকে একটা গান ভেসে আসছে, আমাদের শান্তিনিকেতন, আমাদের সব হতে আপন, আকাশ ভরা কোলে, মোদের দোলে হৃদয় দোলে, মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন। মোরা যেথায় মরি ঘুরে, সে যে যায় না কভু দূরে, মোদের প্রাণের মাঝে প্রাণে সে যে মিলিয়েছে এক টানে, মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে যে করেছে এক মন, আমাদের শান্তিনিকেতন। খুবই শিহরিত হচ্ছি, বাবা মাকে মনে মনে প্রণাম জানালাম। ক্লাসরুমের জানলার ফাঁক দিয়ে দেখলাম একজন মাঝবয়সী লোক লুঙ্গি পরে, খালি গায়ে, এক গাদা চুল দাড়ি নিয়ে, মাথায় তালপাতার টোকা পরে একটা বড় ধরনের মূর্তিতে বালি, সিমেন্ট, গিটি দিয়ে মশলা থ্রো করে কাজ করছেন। আর একজন মশলা যোগান দিচ্ছে। ইনি হচ্ছেন সহকারী বাগাল রায়। মডেলিং ক্লাসেও কাজ করেন, আবার কিঙ্করদার ঘরেও রান্নার কাজ করেন। যে কাজটা করতে দেখলাম, কলের বাঁশি। কলের বাঁশি শুনে স্নান করে ভিজা কাপড়ে কাপড় শুকাতে শুকাতে দৌড়ে যাচ্ছে উদ্ভিন্ন যৌবনবতী দুটি মেয়ে। মাথায় ঘটি, মুখে চোখে উচ্ছল হাসি, চুল উড়ে যাচ্ছে, আঁচলা উড়ে যাচ্ছে, এবং পেছনে একটা ছেলেও দৌড়ে যাচ্ছে। মেয়ে দুজনের সমস্ত শরীর দেখা যাচ্ছে, অথচ গায়ে আস্তরণ আছে। অপূর্ব উদ্দাম গতি, প্রাণবন্ত, বড় বেদি, বড় মূর্তি। ডাইরেক্ট কংক্রিটে করেন 1956 সালে। খুব শিহরিত হচ্ছি, ইনার কাছে মূর্তি গড়া শিখব। আর একটা জানলার ফাঁক দিয়ে দেখলাম সাঁওতাল পরিবার কাঁধে বাঁক নিয়ে কাজের শেষে ফিরে যাচ্ছে। একটা বাড়িতে একটা বাচ্চা ছেলে, একটা ঝুড়িতে একটা বাচ্চা ছেলে, আর একটাতে মালপত্র। মুখে ক্লান্তির ছাপ, মুখে চোখে দুর্দান্ত অনুভূতি। অপূর্ব। পাশে একটা মেয়ে, তার মাথায়ও মালপত্র, সেও চলছে। পাশে একটা কুকুর, সেও চলছে। কি অপূর্ব! বেশ বড় মূর্তি। এটা কি সম্ভব? 1938-এ এই কাজটি করেন। ভীষণ প্রাণবন্ত। আমার অপরিণত বয়স, বুঝতে ভালো পারতাম না। যত দেখছি গোটা শান্তিনিকেতন মূর্তিতে ভরা, সবই ইনার কাজ। সামান্য আমি কেমন করে বুঝবো কে ইনি? আমাদের মডেলিংয়ের ক্লাস নেন, আবার মডেলিং স্টুডিওর পাশে মহানিম গাছটার তলায় বেদিতে বসে বিশ্রাম করেন। কখনো গম্ভীর, কখনো হাসছেন, কখনো কাঁদছেন, দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। কখনো গাইছেন, সেদিন দুজনে দুলেছিনি বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা। কিন্তু কেন বুঝতে পারতাম না। কৌতূহল হচ্ছে, অথচ জানতে পারছি না। ভিজিটার্সরা এলেই ইংরেজিতে কথা বলেন, নিশ্চয়ই শিক্ষিত। বেশভূষা দেখে মনে হয় না ইনি বিখ্যাত চিত্রী ও ভাস্কর রামকিঙ্কর বেইজ। যুগীপাড়ার থাকাকালীন ইনি ম্যাট্রিক পর্যন্ত পড়েছিলেন। মডেলিং স্টুডিওর কাছাকাছি কলাভবনের হোস্টেলের একটা রুমে আমি থাকি। একদিন কিঙ্করদা চিৎকার করে বলছেন, ঘোড়ায় ঘোড়ায় আমার জন্য একটা বান নিয়ে এসো। আমি দৌড়ে গিয়ে 3 পাহাড়ে কালোর দোকান থেকে একটা মিষ্টি পান আর একটা জর্দা পান নিয়ে আসলাম। কিঙ্করদা আমার চুলের মুঠি ধরে পিঠে একটা চড়। মিষ্টি বান রুটি, বুঝলি? আমি দৌড়ে গিয়ে একটা গোল বান রুটি আনলাম। তোর খুব লেগেছে না রে? না কিঙ্করদা, কিছুই লাগেনি। আমি ঠিক বুঝতে পারিনি। আমি কি পান খাই, বুঝলি? রুক্ষ নন, মনে দয়াময় আছে, মনে ভীষণ কষ্ট। এত কাছে থেকে ইনাকে জানতে পারলাম না।
পরিণত বয়সে তার অনেক কিছু জানতে পেরে শিহরিত হচ্ছি এমন একজনের কাছে ছাত্র হয়ে কাজ শিখেছিলাম। বুঝতে পারিনি তার গুরুত্ব, গতি প্রকৃতি, বিভিন্ন উচ্চমানের চিন্তাধারা, ভাবধারা, তার জ্ঞানের পরিধি। বাঁকুড়ার যুগীপাড়ার অত্যন্ত নিম্নবিত্ত নাপিত বাড়ির পরিবারের থেকে উঠে এসে দারিদ্রতাকে সম্বল করে যে সমস্ত অসামান্য সৃষ্টি করে গেছেন তা আমার অতি সাধারণ ছাত্রের কাছে বোধগম্য ছিল না। কিঙ্করদা জল রং, তেল রঙে কাজ করেছেন। তার ছবিগুলির মধ্যে বিনোদিনী, সোমা যোশী, নীলিমা দেবী, লেডি উইথ দ্য ডগ বিশেষভাবে খ্যাত। সাঁওতাল দম্পতি, ছাগল নিয়ে মেয়ে, পিকনিক ছবিগুলিতে গতিময়তা, বিমূর্ত রূপ ফুটে উঠেছে। চিত্রকলার চাইতে ভাস্কর্যের প্রতি বিশেষ আকর্ষণ। রবীন্দ্রনাথের প্রতিকৃতি, শ্যামলী, সুজাতা, সাঁওতাল পরিবার, কলের বাঁশি, বুদ্ধ, গান্ধী, যক্ষযক্ষী, ওস্তাদ আলাউদ্দিনের হেড পোর্ট্রেট, বাতিদান, ধানঝাড়া এক অমূল্য সম্পদ। আমি যখন আউটডোর স্টাডি করতে গিয়ে ওয়াটার কিংবা অয়েলে কখনো পলাশবন বা কখনো সোনাঝুরি বেষ্টিত খোয়াই ল্যান্ডস্কেপ করে আনতাম, তখন মডেলিং স্টুডিও থেকে চিৎকার, ঘোড়ায় কী করলে নিয়ে এসো। ভয়ে ভয়ে এলাম, দেখালাম, প্রকৃতির ছবি করছো, আকাশ কোথায়, পাখি নাই কেন, এরাই ছবির প্রাণ। প্রাণের স্পন্দন না থাকলে ছবি বা মূর্তি হয় না। খুব ছোট থেকেই সামান্য মাটি নিয়ে পুতুল গড়া, বিভিন্ন পাতার নির্যাস নিয়ে ছবি আঁকা, যা কারোর কাছ থেকে শিখতে হয়নি এবং এর থেকে দু এক পয়সা রোজগার করা, সেই কিঙ্করদার অসামান্য প্রতিভার কথা অনেক পরেই জানতে পেরেছি। বাঁকুড়ার যুগীপাড়ার যেখানে উনি জন্মেছিলেন 1906 সালের 25শে মে, সেখানে শুধু ক্রাফটসম্যানদের বাস। যেমন কুমোরপাড়া, কামারপাড়া, তাঁতিপাড়া, শাঁখারিপাড়া, লোহারপাড়া, পাঠকপাড়া, নাপিতপাড়া, বৈষ্ণবপাড়া ইত্যাদি। ছুতোরপাড়ার মাঝখানে কিঙ্করদাদের বাড়ি, এদের মাঝে কর্মকারদের বাস। লাটবাঁধ বলতে বড় পুষ্করিণী, তার পাশে রামপুর। ইনার শিল্পের প্রথম স্কুল বাড়ি কুমোরপাড়া। ছোটোবেলা থেকেই কুমোরদের কাজ দেখতেন, মূর্তি গড়া ও অন্যান্য কাজ দেখে কাজ করার শেখার প্রবণতা ছিল। বাবা চণ্ডীচরণ লোকের বাড়ি বাড়ি ক্ষৌর কাজের জন্য যেতেন এবং মা সম্পূর্ণা উনিও যেতেন। যেদিন অসুস্থ থাকতেন সেদিন কিঙ্করদাকেও যেতে হতো। একদিন চণ্ডীচরণ পাঠকপাড়ায় প্রবাসী ও রিভিউ পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়িতে যজমানগিরি কাজের জন্য গেছিলেন। তো উনি বললেন যে, তোমার ছোট্ট ছেলে কি করে? বাবু, পড়াশোনায় মন নাই, শুধু আঁকে, পুতুল গড়ে, থিয়েটারে ড্রপ সিন আঁকে, নাটক করে, এইসব আর কি। একদিন রামানন্দ চট্টোপাধ্যায় ইনার ঘরে এসে কিঙ্করদার ছবিগুলো দেখে ভীষণ খুশি। একদিন 1925 সালে কিঙ্করদা মাত্র 19 বছর বয়সে শান্তিনিকেতনের কলাভবনে নিয়ে এসে অধ্যক্ষ নন্দলাল বসু মহাশয়ের কাছে ভর্তি করে দেন। নন্দলাল ইনার কাজগুলো দেখে অবাক। একে কী শেখাবো? এ তো জাত শিল্পী, সবই তো শিখে এসছে, তবু 2 বছর থাক। 1928 সালে ছাত্রাবস্থায় কয়েকজন বিদেশি ভাস্করের কাছে পাঠ নেন। রবীন্দ্রনাথের আমন্ত্রণে আসেন ভিয়েনার মহিলা ভাস্কর লিজা ভ্যানপট। কিছু দিনের জন্য ইনার ছাত্র হন। পরে রদার শিষ্যা মাদাম মিলিয়র প্রকৃতপক্ষে এর কাছেই মূর্তি গড়া ও ছাঁচ নেবার কাজ শেখেন। পরে আসেন ইংরেজ ভাস্কর বের্গম্যান, মাটির টালিতে শেখান রিলিফের কাজ। 1929 সালে কলাভবনের পুরো শিক্ষা সমাপ্ত করে ওইখানেই শিক্ষকতার কাজ শুরু করেন। 1934 সালে কলাভবনের স্থায়ী শিক্ষকতার কাজ শুরু করেন। তরুণ কবি ও সকাল পত্রিকার সম্পাদক প্রকাশ দাস বহু গুণীজনের কাছ থেকে বহু তথ্য সংগ্রহ করে এবং বহু জনের সাক্ষাৎকার এবং রাধারানী ও কিঙ্করদার সাক্ষাৎকার নিয়ে একটি মহামূল্যবান গ্রন্থ রচনা করে গেছেন।
তার মধ্যে ইনার জীবনের বহু মূল্যবান তথ্যের সম্পর্কে জানতে পারি। এমনকি বিখ্যাত ঔপন্যাসিক সমরেশ বসু দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে দেখি নাই ফিরে এক জীবন আলেখ্য রচনা করে গেছেন, যদিও সমাপ্ত করতে পারেননি হঠাৎ লেখকের অকাল প্রয়াণে। এবং বিখ্যাত শিল্পী বিকাশ ভট্টাচার্যের তুলির টানে প্রাণবন্ত। লাট বাঁধের পাড়ে রামপুরে ধারাবতী বলে একটি মেয়ে পট আঁকা জানত। কিঙ্করদার বৌদি অর্থাৎ রামপদর স্ত্রী বসন্তবালা বেইজের সঙ্গে গঙ্গাজল পাতিয়েছিল বা সই পাতিয়েছিল। সেই সুবাদে 17-18 বছরের উঠতি তরুণ যুবক কিঙ্করদা ধারাবতীর কাছে পট আঁকা শিখতে যেত। ধারাবতী বিবাহিতা, সুঠাম দেহী, সুন্দরী, যৌবনবতী মেয়ে। স্বামী সকাল থেকে কাজে চলে যেত, রাত্রিতে ফিরত। সেই সময়ে কিঙ্করদাকে পট আঁকার কাজ শেখাতেন। পরে পরে উভয়কে খুব ভালো লেগে যায়। সমরেশ বসু এক জায়গায় লিখেছেন, ধারাবতী একদিন সামনের দরজায় খিল দিয়ে কিঙ্করদার কোলে মাথা রেখে শুয়ে পড়েন। এরপর দৈনন্দিন কাজ শেখার সাথে সাথে কী ঘটতে চলেছিল পাঠক সমাজের কারোরই বুঝতে অসুবিধা হয়নি। এই স্মৃতি সব সময় ইনার মধ্যে দাগ কেটে থাকত। প্রথম যৌবনের পাওয়া আনন্দ কোনো দিন ভুলতে পারতেন না। আমি যখন বাঁকুড়ার ছান্দারে কর্মরত অবস্থায় ছিলাম, সেই সময় একদিন যুগিপাড়ায় কিঙ্করদার বাড়িতে গিয়েছিলাম। ইনার ভাইপো দিবাকর বাবুর সঙ্গে কথা বলেছিলাম। রামপুরের ওই মেয়েকে না পাওয়ার জন্য কাকা বিয়ে করেননি। কিঙ্করদার যে ঘরটায় থাকতেন, মাটির ঘর, টালির চাউনি, তার দাওয়ায় দাঁড়িয়ে অনেক কথা শুনলাম। তখন কিঙ্করদা নাই। মনে ভীষণ কষ্ট পেয়েছিলাম, দু চোখ জলে ভরে আসছিল। মহানিম গাছটার তলায় বেদিতে বসে প্রায় গাইতেন আর কাঁদতেন। ছোট থেকে অভিনয় করা, অভিনয় পরিচালনা করা অত্যন্ত উৎকৃষ্ট উৎসাহ ছিল। রক্তকরবী নাটকের বিশি পাগলের ভূমিকায়ও অভিনয় করেন। রবীন্দ্রনাথের ক্ষুদিত পাষাণের মঞ্চসজ্জা পরিচালনা সবই করেন। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়ের হযবরল নাটক পরিচালনা করা এবং কলকাতার বড় রংমহলে মঞ্চস্থও পরিচালনা করেন। বহু প্রশংসাও পেয়েছিলেন। ইংরেজি নাটকও পরিচালনা করতেন। গুরুদেব শান্তিনিকেতনে তখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। সারা পৃথিবীর ছেলেমেয়েরা এখানে পড়তে আসে। প্রধানমন্ত্রী হন আচার্য এবং তখন বিশ্বভারতী উপাচার্য ছিলেন বৈজ্ঞানিক সত্যেন বসু। উনি লন্ডনে থাকার সময় ওনার বিশেষ বন্ধু সুধীন ঘোষকে বিদ্যাভবনের ইংরেজির অধ্যাপক করে পাঠান। গরমের ছুটি 2 মাস, অর্থাৎ মে ও জুন মাস। ওই সময় সুধীন ঘোষ এবং কিঙ্করদা দুজনে মিলে অ্যান্টিগোনান একটা ইংরেজি নাটকের দায়িত্ব নিয়ে পরিচালনা করেছিলেন। সঙ্গীত ভবনের অডিটোরিয়ামে মহড়া হচ্ছিল। ওই সময় একটা টিউনিং নিয়ে দুজনের মধ্যে মতান্তর হয়। কিঙ্করদা স্ক্রিপ্ট ছুঁড়ে ফেলে দেন। সুধীন ঘোষ বলেন, আমি বেশি জানি না তুমি বেশি জানো। এই বলে সুধীন ঘোষ কিঙ্করদাকে আচমকা কয়েকঘা রুল দিয়ে প্রহার করেন। পেটে বুকে ভীষণ লাগে। কিঙ্করদা কেঁদে ফেলেন এবং অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। গোটা শান্তিনিকেতন হইচই পড়ে যায়। বিদেশের ছেলেমেয়েরা যারা গরমের সময় থাকতো তারা জানতে পেরে কিঙ্করদাকে শান্তিনিকেতনের হাসপাতালে ভর্তি করে দেন এবং সুধীন ঘোষকে বেদম প্রহার করে বোলপুরে নিয়ে গিয়ে বর্ধমানে ট্রেনে তুলে দেন। ওই সময় বিশ্বভারতীর কর্ণধার বিবিধি অর্থাৎ প্রমথ চৌধুরীর স্ত্রী ইন্দিরা দেবী চৌধুরানী প্রবলভাবে আন্দোলন তুলেছিলেন, ঝড় তুলেছিলেন। কিঙ্করদা এরূপ অবস্থার জন্য ভীষণ কষ্ট পেয়েছিলেন। পরে লন্ডন থেকে ফিরে এসে বন্ধুর এরূপ অবস্থার জন্য যেসব ছাত্ররা এরূপ করেছে তাদের বিচার করা এবং বহিষ্কারের মানসিকতা নেন।
বিবিধি বলেন, আগে কেন সুধীনবাবু কিঙ্করবাবুকে এরূপ প্রহার করেন, অসুস্থ করলেন, তার বিচার আগে করুন, তারপর ছাত্রদের কথা ভাববেন। এই ঘটনা জওহরলাল নেহরুর কানে যায়। উনি সত্যেনবাবুকে দিল্লিতে সরিয়ে নেন এবং পরে একজন অস্থায়ী ভাইস চ্যান্সেলর পাঠান। 1957 সালের এই ঘটনা। সুধীন ঘোষ বুঝতে পারেননি কিঙ্করবাবু গোটা আশ্রম জুড়ে সকলের প্রিয়জন ছিলেন। রবীন্দ্রনাথ যখন বেঁচে ছিলেন উনি ইনাকে আগলে রাখতেন। কিঙ্করবাবুর গুরু বলতে রবীন্দ্রনাথ, যার উৎসাহে গোটা শান্তিনিকেতন মূর্তিতে ভরিয়ে দিয়েছিলেন। উনি বুঝতে পেরেছিলেন রামকিঙ্করের মধ্যে অসাধারণ প্রতিভা আছে। নন্দলাল বাবুও জানতে পেরেছিলেন যে অসাধারণ প্রতিভার কথা। 1955 সালে দিল্লি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিঙ্করদাকে যক্ষযক্ষীর মূর্তির অর্ডার দিয়েছিলেন। সিম্বলটাও বলে দিয়েছিলেন, অর্থাৎ কৃষির অর্থ ও কৃষির। আমার লাইটটার জন্য একটু অসুবিধা আছে, একটু এখানে। হ্যাঁ, চলে আসুন স্যার। পড়ছেন আসলে উনি তো সিদ্ধি থেকে বলতে পারেন না, দীর্ঘ সময় ধরে তার অভিজ্ঞতাটা ওটাই ভালো আছে। অর্থ ও কৃষি, এগ্রিকালচারটা যক্ষীর দিকে, তাতে আছে ফ্লাওয়ার এগ্রিকালচার এবং ডান হাতে কর্ণ। যক্ষের এক হাতে আছে পেনিয়ন ইন্ডাস্ট্রির প্রতি, অন্য হাতে মানি ব্যাগ। তার পাথর আনা হয়েছিল কুলু ভ্যালির কাছে বৈদ্যনাথের পাহাড় থেকে, 8 খণ্ড নীল ধূসর গ্রানাইট পাথর। সহযোগী হিসেবে ছিলেন আমার সিনিয়র প্রণব দেববর্মন ও অন্ধ্রের গন্থুর জেলার শেখ ইমাম ও তার দলবল। আমাদের ক্লাস নিতে নিতে কিঙ্করদা প্রায় দিল্লি চলে যেতেন। কেন যেতেন বুঝতে পারতাম না। ওই সময় আমাদের সুরেন্দে ক্লাস নিতেন। ফিরে এসে মডেলিংয়ের স্টুডিওর মধ্যে আমাদের ক্লাসের অবসরে দরজা বন্ধ করে যক্ষযক্ষীর খসড়া মার্কেট করতেন, প্লাস্টারে, সিমেন্টে, নানাভাবে। ওই সময় খুব মুডে থাকতেন। পাথর এনে মূর্তি তৈরি করতে বেশ সময় লেগেছিল। 1966 সালে এই কাজ শেষ করেন। ব্যাংক কর্তৃপক্ষ ইনাকে 5 লক্ষ টাকা দিয়েছিলেন। 21 ফুট উচ্চতার 2টি মূর্তি এবং 11 ফুট কংক্রিটের প্যাডেস্টেল ইনার জীবনের সবচেয়ে বড় কাজ। ওই সময় এত বড় মূর্তি করতে কেউ সাহস পায়নি এবং সিংহভাগ টাকা রাধারানীকে দিয়েছিলেন। সেই টাকায় রাধারানী একটা বাড়িও করেছিলেন। কিঙ্করদার জীবনে রাধারানী এসেছিল যক্ষীর মডেল হয়ে। পরে তাদের ভালোবাসা হয়ে মধুর মিলন হয়তো হয়েছিল। স্বামী স্ত্রীর মতন থাকলেও তারা বিয়ে করেননি, কেউ বিয়ের প্রস্তাবও দেয়নি। কিঙ্করদার জীবনের শেষ দিন পর্যন্ত রাধারানী একসঙ্গে থেকেছিল। রাধারানীর কথায় কোনো রকমে জড়াই মড়াই করে থাকা। ছোটোবেলায় অনন্ত জ্যাঠার কাছে অনন্ত সূত্রধর মাটির দুর্গা মূর্তির কাজ শিখতেন এবং করতেন। যখন কিঙ্করদার শান্তিনিকেতনে থাকতেন তখন দুর্গাপূজার সময় হলেই অনন্ত জ্যাঠা কিঙ্করদাকে ডেকে পাঠাতেন এবং না আসা পর্যন্ত অপেক্ষা করতেন। কিঙ্করদা এসে দেবীর চক্ষু দান করে দিলেই দেবী প্রাণ পেত। রাধারানী ভুবননাগার গৃহবধূ, স্বামীর মুদির দোকান ছিল। পাশের গ্রামের একটা মেয়ে নিত্য বাজার করতে আসতো। স্বামীর সঙ্গে ভাব হয়ে যায়, তাদের ঘরে থাকে। রাধারানী বাবার বাড়ি চলে আসে। কিছুদিন পরে শান্তিনিকেতনে চলে আসেন। রবীন্দ্রনাথ তখন বেঁচে ছিলেন এবং মালঞ্চে মীরা দেবীর কাছে কাজের লোক হিসাবে থাকতেন। পাশের শ্রীপল্লীর কোয়ার্টারে কিঙ্করদা থাকতেন। বাগালদা দিনের রান্নার কাজ শেষ করে চলে যেত। রাতে খাবারের খুব অসুবিধা হতো বলেই একদিন মীরা দেবীকে বলে কিছু সময়ের জন্য রাত্রের রান্নার জন্য ডাকতেন। মীরা দেবী আপত্তি করেননি। এই 1-2 ঘন্টা বাদে ফিরে আসতো। রাধারানী রান্না করা ছাড়া নূর স্টাডি করতেন। পরপর রাধারানী দেরি করে ফিরতেন, গভীর রাত অবধি কাজ করতেন। তাদের হয়তো মধুর মিলন হতো। কখনো সকাল করে ফিরতেন, কলাভবনের স্টুডিওতেও নিয়ে যেতেন। পরপর বাড়তে থাকায় মীরা দেবী খুব আপত্তি করলেন। এমনকি কলাভবনের অফিসে কথা কাটাকাটি, মারামারি, লাঠালাঠি পর্যায়ে চলে গেছিল। তবু কিঙ্করদা দমে যাননি। সব কিছুকে অগ্রাহ্য করে কাজ করে গেছেন। এমনকি যক্ষযক্ষের মূর্তি হয়ে যাওয়ার পরও অনেকে অনেক সমালোচনা করেছে, তবুও কিঙ্করদা দমে যাননি। অভাব সমালোচনা তার চিরসঙ্গী।
1935-এ ডাইরেক্ট কংক্রিটে প্রথম মুক্তাঙ্গন ভাস্কর্য ইনার দক্ষিণের দীর্ঘাঙ্গী ছাত্রী জয়ারাপ্পাকে দেখে। জয়ার মূর্তির পাশে বুদ্ধ মূর্তি থাকায় নন্দলালবাবু মাস্টারমশাই ওখানকার একদিন বললেন যে, আরে মাথায় একটা ঘটি বসিয়ে দাও, বুদ্ধের পাশে সুজাতা হয়ে যাবে, আর কিছু ইউক্যালিপটাস গাছ লাগিয়ে দাও। অবশ্য এই মাটির বৌদ্ধমূর্তি ইনারই ছাত্র রুদ্রাপ্পা করেছিলেন। পরে ইনার এক ছাত্র হাই জাম্প দিতে গিয়ে ভেঙে ফেলেন। পরে কিঙ্করদা 1945 সালে ডাইরেক্ট কংক্রিটে বুদ্ধমূর্তি করেন। সুন্দর সুন্দর ছাত্রছাত্রী দেখলেই তাদের দেহের সৌন্দর্য, বিশেষ করে নারীর সৌন্দর্য চিত্রে কিংবা ভাস্কর্যে রূপায়িত করতেন। এই মূর্তি দেখেই রবীন্দ্রনাথ বলেছিলেন, তুমি গোটা শান্তিনিকেতন মূর্তিতে ভরিয়ে দাও। সেই উৎসাহে উনি প্রচুর মূর্তি করে গেছেন। প্রকৃত গুরু রবীন্দ্রনাথ অভিভাবকের মতন আগলে রেখেছিলেন। ওনার একটা আবক্ষ মূর্তি কিঙ্করদা করেছিলেন। দূর থেকে উনাকে দেখে শান্তিনিকেতনে অনেকে অনেক সমালোচনা করেছিলেন। এটা যে কী করছে, চোখে বল দেওয়া, নিচে বল দেওয়া, নাকটা ঠিক আছে, দাঁড়িটা সিঁড়ির ধাপের মতন। এই মূর্তিতে কয়েকটা প্লেটও আছে, তাতে অসীম, সুন্দর, বিরহ, বেদনা, আনন্দ এক একটা প্লেটে লেখা আছে। গুরুদেবের কানে যায়, ও যা করছে ও ঠিক করেছে, ওর কাজে বাধা দিও না। রবীন্দ্রনাথ অবশ্য বলেছিলেন, কারোর কাজে বাধা দিবে না, যে যার নিজস্ব স্বাধীনভাবে কাজ করুক। পোর্ট্রেট মানে হুবহু নয়, তার চরিত্র ফুটিয়ে তোলাই আসল কাজ, তার সে যেভাবেই হোক। এই মূর্তি ভারত সরকার ব্রোঞ্জের প্রতিলিপি করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট শহরের বালাতন হ্রদের ধারে রাখেন 1956 সালে 9 অক্টোবর। পশ্চিমবঙ্গ সরকারের পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী যখন বিদেশে গিয়ে এই মূর্তি দেখে রবীন্দ্রনাথের মতন হয়নি, এই মূর্তি সরিয়ে ভালো শিল্পীকে দিয়ে করাতে হবে, একে সাধুবাদ জানিয়েছিলেন অনেকে, এমনকি বুদ্ধদেব ভট্টাচার্যও সায় দিয়েছিলেন। কিন্তু সত্যজিৎ রায়, নিহার রায়, অহিভূষণ মালিক, সুরেন্দ্র এদের প্রবল আপত্তিতে মন্ত্রী মহোদয়কে ক্ষান্ত হতে হয়। কিঙ্করদার কানে যেতে হু হু করে হাসলেন, ভালো না লাগলে সরিয়ে দাও। মদ খেতেন কাজে একাগ্র মনোযোগিতার জন্য, কোনো দিন বেমুষ হননি। 1940 সালে পুরাতন গেস্ট হাউসের সামনে করেন বাতিদান, অ্যাবস্ট্রাক্ট ধর্মী কাজ। এই কাজটি ভারতবর্ষের সর্বপ্রথম বিমূর্ত ভাস্কর্য। আর একটা মেয়ে গায়ে প্রচুর ক্ষমতা দিয়ে ধান ঝাড়ছে, মাথা নেই, পা দুটো ফাঁকা। ধান ঝাড়তে শ্রমের দরকার, ব্রেনের দরকার নয়। নারী বুঝাতে বুকে স্তন দেখিয়েছেন। 1943-এ এই কাজটি করেন, অপূর্ব প্রাণবন্ত অ্যাবস্ট্রাক্ট ধর্মী কাজ। মোষেরা জলে থাকতে ভালোবাসে, মোষের মূর্তিগুলো ফোয়ারার জলে পেয়ে আনন্দে প্রাণবন্ত। এই কাজটি করেন 1963 সালে। প্রতিমা দেবীর চেষ্টায় 1965 সালে উত্তরায়ণে পম্পায় ছাত্রদের সহযোগিতায় প্রাণবন্ত তিমি মাছ করেন। যুগিপাড়ায় থাকাকালীন তার যে আজীবন দুই বন্ধু বিশ্বনাথ নন্দী ও অতুল কোচলায়ন প্রায় বাড়ির কাছে গন্ধেশ্বরী নদী ও দ্বারকেশ্বর নদীর ধারে বেড়াতে যেতেন, গল্প করতেন, আড্ডা দিতেন, এমনকি শান্তিনিকেতনে এসে কিঙ্করদার কাছে থাকতেন। দিবাকর প্রায় থাকত। সারা জীবন মার ভাত খেয়ে খুব আনন্দে থাকতেন। এমনকি দিবাকরকে উপদেশ দিতেন। দরিদ্র থাকতে ভালোবাসতেন, তাই দরিদ্র হয়েই সারা জীবন কাটিয়েছেন। বৌদি বসন্তওয়ালা বেহিজের আদর ভালোবাসা খুব পেত, কাছে ঘুমাতো। ছোটোবেলায় শাঁখারিপাড়ার একটা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ছিল। বৌদি অনেক চেষ্টা করেছিল, কিন্তু সংসারে জড়িয়ে পড়ার ভয়ে রাজি হননি। বাবা চণ্ডীচরণ মৃত্যুর সময় দিবাকরকে দিয়ে বারবার ডেকেও যেতে পারেননি। পরের দিন শ্মশানে গিয়ে খুব কেঁদেছিলেন। মা সম্পূর্ণ শেষ বয়সে মাথার রোগ নিয়ে ভুগে বারবার দিবাকরকে দিয়ে ডাকা সত্ত্বেও যেতে পারেননি। শিল্পের জন্য কোনো কর্তব্য করতে পারেননি, বাবার মার জন্য। ওনার কাছে শিল্প বিক্রয়লব্ধ পণ্য নয়, তাই বড়লোক হতে পারেননি। দিবাকর প্রায় কাছে থাকতেন। ব্লাড সুগারে চোখটা খোয়া পোস্টেড গ্ল্যান্ডে ভুগতেন।
কাপড়ে পেচ্ছাপ করে ফেলতেন। দিবাকর পরিষ্কার করত। ওনার ছাত্র শঙ্কর চৌধুরী রতনপল্লীতে একটা মাটির বাড়ি, খড়ের ছাউনি ঘর দিয়েছিলেন। সেখানে 1964 সালে রাধারানীকে নিয়ে প্রথম আসেন। মেরামত করতে পারেন না, খড়ের ফাঁকে সূর্যের আলো, চাঁদের আলো এসে ঢোকে, খুব আনন্দ পান। গরিব লোকদের বাস, বাচ্চা ছেলে মেয়েরা হাসছে, কাঁদছে, দৌড়চ্ছে, কোলাহলে গ্রাম্য পরিবেশ, সকলে ওই ঘরে জায়গা পেত। কুকুরছানাগুলো দৌড়চ্ছে, এমনকি বারান্দায় বসে পাকা ধান গাছের দোলা দেখতে ভালোবাসতেন। একটা কুকুরের ঘা হতে খুব মলম লাগাতেন, মারা যেতে খুব কেঁদেছিলেন। এই পরিবেশে তার খুব ভালো লাগতো। এই ঘরে বহু অতিথি শিল্পী গুণীজনদের নেমন্তন্ন করে ডেকেও ঘুমিয়ে যেতেন। কিঙ্করদাকে ডেকে ডেকে ফিরে যেতেন। প্রকাশ কর্মকারেও ডেকে ডেকে ফিরে গেছেন। আবার একদিন পদশ দাশগুপ্ত রাত্রি 9টার সময় কিঙ্করদা ঘুমিয়ে পড়লেন নাকি? আয় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে লুচি আলুর দম করে খাইয়েছেন। এইরকম আত্মভোলা মানুষ ছিলেন। রবীন্দ্রনাথের সামনি বাড়ির মাটির কাজ রোদে জলে ধুয়ে মুছে যাবে না। সেই বাড়ির প্রধান দরজার কাছে দ্বারপাল ও সাঁওতাল মেঝেন হাই রিলিফের কাজ, পোড়ামাটির কাজ, পূর্বকোণে সাঁওতাল দম্পতি এবং পেছনের দেওয়ালে বাঁকুড়ার টেরাকোটার ছাঁচে কৃষ্ণ গোপিনীর। 1935 সালে সিনিয়র ছাত্রদের নিয়ে করেন। 1936 সালে সিনিয়র ছাত্রদের নিয়ে কালো বাড়ির অর্থাৎ ব্ল্যাক হাউসের মাটির দেওয়ালের কাজ করেন, রিলিফের কাজ। এই কাজটি শেষ করেন 1937 সালে কালো বাড়ির কাজ। 1954 করেন প্লাস্টারে স্পিড বা গতি প্লাস্টারে। 1942 কলা ভবনের ছাত্রছাত্রীদের ও অধ্যাপকদের দল বেঁধে করেন চীনা ভবনের ফ্রেস্কো ও রিলিফের কাজ। শঙ্কর চৌধুরী, প্রভাস সেন ছাত্রদের নিয়ে করেন বাইরের দেওয়ালে রিলিফের কাজ। 1976 সালে তার শেষ জীবনে পরিবেশীয় ভাস্কর্য হিসাবে 14 ফুট উচ্চতার বলিদান পূর্বপল্লীর মাঠে করতে চেয়েছিলেন, কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ রাজি হননি। বীরভূম, বাঁকুড়া রুক্ষ মাটির দেশ, গরমে প্রচুর দাবদাহ। সেই প্রখর রৌদ্রের সময় কিঙ্করদাকে দেখেছি সাঁওতাল আদিবাসী মেয়েরা গায়ে নামমাত্র আচ্ছাদন নিয়ে শান্তিনিকেতনের আশেপাশে ঝাঁটা দিয়ে পাতা ঝাঁটা দিল। শুধু পাছাটুকু ছাড়া আর সবই নগ্ন থাকত। কিঙ্করদা সেই প্রখর রৌদ্রে টোকা মাথায় দিয়ে আনন্দ মনে গান গাইতে গাইতে স্কেচ করতেন। বিদেশের বহু জায়গায় উনার ছবি বা মূর্তি প্রদর্শন হয়েছে। তার পুরস্কার যা ছিল সবই বালিশের তলায় থাকত। বিদেশে যাওয়ার বহু আমন্ত্রণ পেলেও যাননি। পোল্যান্ড সরকার একবার উনার আসা যাওয়ার খরচ দিতে চেয়েও যাননি। একবার আসাম সরকার গান্ধী মূর্তি করার জন্য 20,000 টাকার একটা চেক পাঠিয়েছিলেন, সেটা বালিশের তলায় পড়েছিল। হঠাৎ উনার প্রতিবেশী ঋষিকেশ চন্দ্র বালিশের তলায় কী আছে জানতে চেয়ে দেখলেন যে বালিশের তলায় 20,000 টাকার চেক। গান্ধী মূর্তি করেছিলেন পুরাতন কলা ভবনের কাছে, বর্তমানে লেডিজ হোস্টেলের কাছে। গান্ধীজির ডান্ডিযাত্রা, পায়ের তলায় নরকঙ্কাল দাপিয়ে দৌড়ে যাচ্ছেন, এক হাতে লাঠি আর এক হাতে ঝুলি। দুর্ধর্ষ কাজ। ব্রোঞ্জ প্রতিলিপি আসাম সরকার নিয়ে গেছেন। হুবহু পোর্ট্রেট নয়, গান্ধীজির চরিত্রটাই ফুটিয়ে তুলেছেন। এই হলো কিঙ্করদার আসল পরিচয়। মাঝে মাঝে ভাবতেন বিয়ে করে সংসারী হলে ভালো করতাম, ছেলে মেয়েরা কাছে থাকতো, কাজ করতো, সেবা করতো। করিনি, ভালোই করেছি, স্বাধীনভাবে কাজ করতে পারছি, কারোর জন্য চিন্তা নেই। সত্যজিৎ রায় 2 বছর কলাভবনের ছাত্র ছিলেন, অবশ্য কমার্শিয়ালের কাজের জন্য। কিঙ্করদার ভীষণ গুণগ্রাহী। পরিচালক ঋত্বিক ঘটক উনার ভীষণ গুণগ্রাহী। ওনার একটা সিনেমাও করেছিলেন, মাঝপথে থেমে যায়, আর করতে পারেননি কোনো কারণে। তবে ইনার বিশেষ ভক্ত। কিঙ্করদা খুবই নিম্নবিত্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন বলেই তার ছবি বা মূর্তির বিষয়বস্তু সাধারণ মানুষজনদের নিয়ে। বড় লোকদের বাগানে ফুল ফোটে, আবার জঙ্গলেও ফুল ফোটে, ফোটাটাই তার কাজ, তা সে যেখানেই হোক। খেটে খাওয়া মানুষজন, সাঁওতাল, আদিবাসী, মেঝেন, এদের জীবনযাত্রার ছবি
বা মূর্তি তার শিল্পের বিষয়বস্তু, বাচ্চাদের কোলাহল, গরিব মানুষদের জীবনযাত্রা তার কাজের বিষয়বস্তু। খেতে বসবার সময় দেখতে পাচ্ছি না, খেতে বসার সময় ভাতের থালার কাছে কুকুর বাচ্চাগুলো জড়ো হতো, তাদেরকেও খেতে দিতেন। খা খা, তোদেরকেও তো বাঁচতে হবে। তার স্নেহ ভালোবাসা সব এদের জন্য। জীবদ্দশায় মানুষটাকে কেউ চিনতে পারল না। বিদেশে প্রদর্শিত পুরস্কার সোনা রূপার কোনো আকর্ষণ করেনি, সবই বালিশের তলায় চালানো যেত। যেদিন ভারত সরকার 1970 সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন, পরের দিন একদল ছাত্রছাত্রী ও শিক্ষক রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে ধীর পদে শোভাযাত্রা করে এসে শিল্পীর পদতলে মালা চন্দন দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন। তখন কিঙ্করদার দুটি চোখ অশ্রু সজল। এইটাই তো আমার সবচাইতে বড় সম্মান, এর চাইতে বেশি কিছু চাইনি। 1979 সালে রবীন্দ্রভারতী ডিলিট উপাধিতে ভূষিত করেন। 1977 সালে 19 ফেব্রুয়ারি বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। কিন্তু কোনো কিছু তাকে আনন্দ দিতে পারেননি। মাটির ঘরের বারান্দায় বসে হৃষিকেশচন্দ্র বেশ কিছু প্রশ্ন করেছিলেন। অ্যাবস্ট্রাক্টটা কী? উনি বলেন যে মহেঞ্জোদারো হরপ্পায় যে প্যারিসিয়ান শিল্পীর করা শিবলিঙ্গের কথা, আর জানতে চাইলেন যে চিত্রকলা না ভাস্কর্যকলা কোনটাতে তিনি বেশি আনন্দ পান। তিনি বললেন মানুষের দেহের মধ্যে যে কঙ্কালটা আছে সেইটাই ধরে রেখেছে শরীরের অস্তিত্বকে, তার উপর মেদ আর মাংসের স্তর জেগেছে প্রাণ। সুন্দরী কন্যার দিকে তাকাও, শিল্পী স্থপতির কি অনবদ্যই না সৃষ্টি। আমরা বিশ্বকর্মার সন্তান। এই পাথরের বুকেই দেখুন জেগে উঠেছে ফুলের আর নারীর স্পেলবতা। রেখা এবং রঙে চিত্রকলা অনায়াসেই বিবৃত করে, আর তার সৌন্দর্য, তার কাজল আঁখি, রক্তিম ওষ্ঠ আর পরিধান সবই কেমন মাধুর্যে চিত্রায়িত হয় রঙ ও রেখায়। পৃথিবীর বিখ্যাত বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা মহৎ যে সমস্ত সৃষ্টি মানুষ দু চোখ ভরিয়ে দেখে, এই বর্ণহীন জড়ীভূত প্রস্তরখণ্ড কি কথা বলে? যখন বর্ণ এবং আলোকে প্রকাশ করাতে চাই, নারী এবং ফুলের রমণীয়তা উপভোগ করাতে চাই, তখনই আমি আঁকি। সূর্য অস্ত গেলে আমি চোখ বুজি। অর্ধরাত্রে আমার সন্তান যখন কাঁদে, তখন আমি তাকে বুঝে নিতে পারি। তেমনটি হয় ভাস্কর্যের বেড়াতে। বেদনাময় অবস্থার ভেতর থেকে শিল্পী এই বর্ণহীন প্রস্তরের সত্যকে রূপায়িত করে তোলেন। আমাদের সংস্কৃতির ইতিহাসে গোড়া থেকেই দেখতে পাচ্ছি শিল্পের এই কঠিন মাধ্যম উপযুক্ত আকাশের তলায় দাঁড়িয়ে মানুষের মনে বিরাট আলোড়ন আনছে। কত মানুষ এলো গেল, কত রাষ্ট্রের পরিবর্তন ঘটলো, কিন্তু এই কঠিন প্রস্তর মাধ্যম রইল চিরায়ত। ভারতের, ইজিপ্টের, গ্রিসের, ব্যাবিলনের, সুমেরু অথবা ক্রিটের ভাস্কর্য আজও প্রাণময়। এই খড়ের ঘরে থাকতে থাকতে খুব অসুস্থ হয়ে পড়লেন। তখন বিশ্বভারতী কর্তৃপক্ষ ছাত্রাবাসে থাকতে বলেছিলেন, উনি রাজি হননি। একদিন এমন অসুস্থ হলেন যে বিশ্বভারতী হাসপাতালে ভর্তি হতে হলো, কিন্তু মদ্যপান তাকে ছাড়তে হবেই। কিন্তু পরের দিন বেডে নেই। ছাত্ররা খুঁজতে গিয়ে দেখতে পেল যে কোপাই নদীর ওপারে শেহলা গ্রামে রাধারানীর বাড়িতে বসে মদ্যপান করছেন। বিশ্বভারতীর অ্যান্ড্রুজ পল্লীর একটি বাড়িতে থাকতে দিয়েছিলেন, কিন্তু পাকা বাড়ির পরিবেশে পছন্দ হয়নি। একদিন হঠাৎ খুব অসুস্থ হলেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ ভাইপো দিবাকরকে খবর দেন। দিবাকর আসার পরে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় প্রভাস সেন সমূহ 1980 সালের 25শে জুলাই কলাভবনের কলকাতায় শেখ সুকনাল করোনারি হাসপাতালে ভর্তি করেন। দিবাকর রাধারানীর সঙ্গে ছিল। পোস্টেড গ্ল্যান্ডটা ভীষণ বেড়ে গেছিল, মাথায় জল জমে গেছিল। ওখানের নার্সরা সাঁওতাল ভেবে কাছে আসতে চাইতো না। সত্যজিৎ রায় মাঝে মাঝে আসতেন, আকাশ দেখতে পেতেন না বলে বারান্দায় ইজি চেয়ার বসানো হতো। মাথায় জল জমে যাওয়ার জন্য মাথার বড় বড় চুল নাড়া করে দেওয়া হতো এবং দাড়ির চুলও কেটে দেওয়া হতো। অপারেশনের পর কয়েকদিন
বেঁচেছিলেন। দিবাকরকে বলেছিলেন যে খানিকটা মাটি আনিয়ে দাও। মাটির দুর্গামূর্তি করে ছোট মূর্তি হিসাবে এইটি তার শেষ কাজ। মূর্তি করার একদিন পরে মারা যান। অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য করে, দারিদ্র্যের সঙ্গে লড়াই করে একটা যুগের শেষ হলো। 1980 সালের 2রা আগস্ট শনিবার রাত্রি ঠিক 12:30টার সময় মাত্র 74 বছর বয়সে মারা যান। হাসপাতালের মরদেহের কাছে সত্যজিৎ রায় থেকে শুরু করে বহু বিশিষ্টজনেরা ফুলের মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে এসেছিলেন। নার্সরা ভাবলো কত বড় লোকের তারা সেবা করেছিল। আর শুনতে পাওয়া যাবে না সেদিন দুজনে দুলেছিল বনে, তবু মনে রেখো সীমার মাঝে অসীম তুমি, পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। প্রভাত হয়ে এসেছে রাতি, নিভিয়া গেল কোণের বাতি, পড়েছে ডাক চলেছি আমি তাই। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিত্রীয় ভাস্কর রামকিঙ্কর বেই একটানা বসবাসের শ্রেষ্ঠ ভূমি শান্তিনিকেতনে দাহ করা হয়। দিবাকর মুখাগ্নি করেন। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। একই ব্যক্তি, যেমন চিত্রী, যেমন ভাস্কর, যেমন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ক্লাসিক্যাল মিউজিক শিল্পী, অভিনয়, সাজসজ্জা, পরিচালনা সব কিছুতে সমানভাবে পারদর্শী এবং সমস্ত কিছুতেই সমানভাবে দক্ষতার পরিচয় দিয়ে গেছেন। উনি চলে গেলেন, উনার শিল্প ভাস্কর্য বেঁচে থাকলো চিরদিনের জন্য। মহানিম গাছটার তলায় বেদিটা এখন শূন্য, উনার মতন করে কেউ বসে না। মহানিম গাছটা নিশ্চয়ই ওনাকে মনে রাখবে। আজও কলের মাসি, সাঁওতাল পরিবার, ধান ঝাড়া মেয়সগুলো রোদে জলে মাথা উঁচু করে বেঁচে আছে এবং থাকবে চিরদিন, এবং এরাই এনাকে মনে রাখবে চিরদিন। শিল্প শাশ্বত, এদের মৃত্যু নেই, অমরত্ব নিয়ে বেঁচে থাকবে। আর মনে রাখবে 21 ফুট উচ্চতার নীল ধূসর গ্রানাইট পাথরের যক্ষযক্ষীর মূর্তি, তার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ বড় কাজ। আর মনে রাখবে দ্বারকেশ্বর ও গন্ধেশ্বর নদী, লাট বাঁধ, যেখানে তার শৈশব কেটেছে। মহানিম গাছটার তলায় বসে বসে বহু স্মৃতিচারণ করতে করতে হাসি, কান্না, গান গাইতেন। কলের মাসির মেয়ে দুটো প্রাণ চঞ্চল উচ্ছল হাসি, আজও হাসছে, দৌড়াবে চিরদিন। রাধারানী শুধু অপেক্ষা করছে পরের জন্মে যেন আবার পাই। ফিরে আসবে কি না ওরাই জানেন, ঈশ্বর জানেন। জীবনটা শেষ করলেন অনেক দুঃখ বেদনা দারিদ্র্য থেকে সহ্য করে। ওনার কাজের ধারা সম্পূর্ণ আলাদা, কারোর সঙ্গে মিল খায় না, আলাদা অস্তিত্ব নিয়ে বেঁচে আছে। গুরুদেব রবীন্দ্রনাথ এবং নন্দলাল বসু ওনার অসীম প্রতিভার কথা স্বীকার করে গেছেন এবং ইনাকে জানতে বা চিনতে অপারগ ছিলেন। ওনার কাজে আছে নিকটত্ব, দূরত্ব, হাসছে, কাঁদছে, গাইছে, শান্ত, ক্লান্ত, বিভিন্ন রসের অনুভূতি। দৌড়াচ্ছে, চলছে, রোদ জল উপেক্ষা করে, ভারসাম্য বজায় রেখে, মুখ থুবড়ে কেউ পড়ে যায়নি। এইরূপ চলবে চিরদিন, তার কারিগরকে মনে রাখবে চিরদিন। অবিস্মরণীয় এক জীবন, সমস্ত শিল্পী সমাজের কাছে বেঁচে থাকবে চিরদিন। ইনার মৃত্যু নেই, অমরত্ব নিয়ে লাভ করেছেন। ঈশ্বর যোগভ্রষ্টের মতন আবার জন্ম দিবেন, আশায় থাকব। যারা প্রকৃতিপ্রেমী, শিল্পপ্রেমী, আশেপাশের পরিবেশ, প্রকৃতি, মানুষজন এবং পেশাগত দৈনন্দিন কাজকর্ম এবং ইনার মনের অভিব্যক্তি প্রকাশের সুযোগ ঘটানোর একটা মস্ত বড় সুযোগ ঘটিয়েছিল এবং তার নিজস্ব প্রতিভা বলে, এবং যা তার হৃদয়ে আগে থেকেই বিদ্যমান, তার স্ফুরণ ঘটানোর সুযোগ ঘটিয়েছিল বলেই এবং শান্তিনিকেতনে এসে নন্দলাল এবং গুরুদেব রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভ জন্য বিরাট বড় মাপের শিল্পী হতে পেরেছিলেন। প্রেরণা বা সুযোগ পেয়েছিলেন দৈনন্দিন জীবনে রাধারানীর সান্নিধ্য লাভ এবং খেটে খাওয়া মানুষজনদের দৈনন্দিন জীবনযাপন, আর তখনকার দিনের সরকারের সদিচ্ছা এবং সান্নিধ্য লাভের প্রেরণা ও উৎসাহ সবে মিলেই নিজেকে প্রকাশ করতে সমর্থ হয়েছিলেন। আর তখনকার অর্ধনগ্ন সাঁওতাল বেজেন আদিবাসী প্রকৃতির পরিবেশের সৌন্দর্যায়নের জন্য তার ছবি বা মূর্তি জীবন্ত রূপে ধরা দিয়েছিল বলেই উনি পূর্ণতা লাভ করতে সমর্থ হয়েছিলেন। জীবনভর শুধু মার ভাত, না হলে শুধু আলু সেদ্ধ ভাত খেয়ে জীবন কাটিয়েছেন। দুর্ধর্ষ উদ্দাম গতিময় কাজ করে গেছেন। যক্ষযক্ষীর মাকেট প্লাস্টার বা সিমেন্টে করার পরেই পাথরের উপর করতে সমর্থ হয়েছিলেন।
ইমামের দলবল মাকের দেখে পাথরের উপর খোদাইয়ের কাজ করেছিলেন। এত বড় মাপের কাজ সেই সময় কেউ করতে সাহস পায়নি। তবু সমালোচনা, এত ব্যয় করে এই কাজ? প্রতিটি কাজের মধ্যে প্রাণের সঞ্চার, গতি, ছন্দ, রূপের রসের অনুভূতি। জীবদ্দশায় কেউ স্বীকৃতি দিল না, শুধু সমালোচনা, ব্যক্তি জীবন নিয়ে মারামারি, লাঠালাঠি। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, হরিভূষণ মালিক, স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ, নন্দলাল এরাই স্বীকৃতি দিয়েছেন। বড় মাপের মানুষ, বড় মনের শিল্পী ছিলেন। কেউ কি বুঝতে পারত যে অতি দরিদ্র নিম্নবিত্ত নাপিত বাড়ির ছেলে পৃথিবী বিখ্যাত ভাস্কর হবে? শুধু কি তাই, সঙ্গীত, নাটক পরিচালনা, অভিনয়, মঞ্চসজ্জা সব কিছুতেই সমানভাবে পারদর্শী ছিলেন। জীবদ্দশায় ভিনসেন্ট ভ্যান গঘ, তার কাজের মূল্যায়ন হয়নি, এমনকি শিল্পী সমাজে তার কোনো জায়গা হয়নি। মৃত্যুর পরে তার ছবির মূল্যায়ন হয়েছে। কিঙ্করদা একটা আলাদা ঘরানা তৈরি করে গেলেন, যা কারোর সঙ্গে মিল খায় না। প্রায় কেন সুরেলা গলায় গাইতেন, কোন খেলা যে খেলবো কখন। অসুবিধা কিছু হচ্ছে? বলে দিন আর দ্রুত করুন। কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটি, তোমার আপন খেলার সাথী করো, তাহলে আর ভাবনা নেই তো। জল খাবেন? হ্যাঁ, আপনি কি জল খাবেন একটু? না, আপনার অসুবিধা হচ্ছে? না, আপনি শেষ করে দিন। কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটি, তোমার আপন খেলার সাথী করো, তাহলে আর ভাবনা নাই তো। কখনো বা তবু মনে রেখো, কখনো ক্লাসিক্যাল মিউজিক, কখনো সীমার মাঝে অসীম তুমি। এইসব মিউজিক আমাদের ক্লাসের মধ্যে প্রথমে স্কেলিটন এবং পরে মাসল স্টাডি করতে। আমি খুব কেমন হয়ে যাচ্ছি, চোখটা কিছু দেখতে পাচ্ছি না। আমাদের ক্লাসের মধ্যে প্রথমে স্কেলিটন, পরে মাসল স্টাডি করতে হয় বলতেন। মানুষ কিংবা জন্তুর প্রত্যেকের স্কেলিটন বা মাসল জানা না থাকলে মূর্তি করা যায় না, ইচ্ছা মতন ভাঙতে করতে পারা যায়। পোর্ট্রেট করতে গেলে মডেলকে হাসাতে হয় কিংবা কাঁদাতে হয়, তবেই তার আসল চরিত্র ফুটে ওঠে, তখনই প্রাণবন্ত হয়। কোনো ছবি বা মূর্তি কথা বলে না, হাসে না, কাঁদে না, দৌড়ায় না, কথাও বলে না, তাহলে সে তো মৃত। প্রত্যেকের মধ্যে প্রাণ, গতি, ছন্দ দিতে হয়, তবেই তার চরিত্র ফুটে ওঠে। কোনো কিছু হুবহু নয়, প্রাণের সাড়া জাগাতে হয়। শিল্পীর প্রেরণা বা স্টাডির জন্য কোনো নারী বা মডেলের প্রয়োজন হয়। বিদেশে বিশিষ্ট শিল্পীদের কাজের জন্য কোনো না কোনো অবশ্যই ছিল, এই নিয়ে কেউ সমালোচনা করেনি। তা না হলে শিল্প ভাস্কর্যের মধ্যে এত মাধুর্য, এত প্রাণময় করা সম্ভব নয়। কিংকর্দা যদি বিদেশে জন্মাতেন, তাহলে তার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ এত মাতামাতি করতেন না। বিশাল কোনো কাজের পিছনে প্রেরণাময় কেউ থাকে, তাই এত বড় বড় শিল্প ভাস্কর্য উপহার দিয়ে গেছেন। এইসব নিয়ে কেউ ভাবে না। দুঃখ হয় কিঙ্করদাকে নিয়ে। ব্যক্তিগত জীবনে এত মারামারি, লাঠালাঠি হয়েছে, তবে কিঙ্করদা যে যা ভাবে ভাবুক, উনি অনবদ্য সব সৃষ্টি করে গেছেন। অভাবে অনটনে রোগ জর্জর শরীর নিয়ে মৃত্যুকাল অবধি অবিস্মরণীয় সব সৃষ্টি করে গেলেন। যুগী পাড়ার মানুষজন এনাকে মনে রাখবে চিরদিন। বন্ধুরা কেউ বেঁচে নেই, আছে দ্বারকেশ্বর আর গন্ধেশ্বরী নদী, এরা মনে রাখবে। আর লাডবাঁধ, যেখানে তার হৃদয় আটকে আছে, সেখানেকার মানুষজন মনে রাখবে। কলের বাঁশি, সাঁওতাল পরিবার, ধানঝাড়া, এরা মনে রাখবে। আদিম যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যে সমস্ত চিত্র ভাস্কর্য রয়েছে, তার স্রষ্টার কথা কেউ জানতে চায় না। শুধু দেখে মানুষ অনবদ্য সব সৃষ্টি দেখে আনন্দ উপভোগ করেন। কিঙ্করদার কাজ দেখে সবাই খুব আনন্দ উপভোগ করেন। একদিন কিঙ্করদাকে হয়তো সবাই ভুলে যাবে, কিন্তু তার শিল্প ভাস্কর্য চিরায়ত। এদের মৃত্যু নাই। মৃত্যুর একদিন আগে মাটির দুর্গামূর্তি করে গেছেন। ছোটোবেলায় অনন্ত জ্যাঠার দুর্গামূর্তিতে কিঙ্করদার চক্ষুদান না করলে দেবী জীবন্ত হতো না। সেই কিঙ্করদা মৃত্যুর আগে মাটির দুর্গামূর্তি করে গেলেন। ধন্য কিঙ্করদা, ধন্য ইনার জীবন। লিখতে গিয়ে চোখে জল এসে গেছে, আর শুনতে পাবো না। ঘোড়ায় একটা বান নিয়ে এসো, কখনো বা ঘোড়ায় কী করলে দেখাও। প্রকৃতির ছবি করছো, আকাশ নেই কেন, পাখি নেই কেন,
এরাই ছবির প্রাণ। বিমল ঘড়ই 2024। প্রায় 50 মিনিট ধরে পড়লেন এই হ্যাঁ। মানুষটি, তার আত্মজীবন, তার সাথে থাকা। আর আমি আর অতিরিক্ত একটি কথাও বলবো না। যারা আপনারা শুনতে চাইবেন তারা অবশ্যই মগ্নভাবে শুনবেন। নমস্কার, ভালো থাকবেন।